3 নাম্বার ক্লাস। তো তোমাদেরকে ক্লাসরুমে নিয়ে যাচ্ছি, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ওয়েলকাম টু ঢাকা কমার্স কলেজ অনলাইন ক্লাস, and this is about myself. আজকে আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 নিয়ে 3 নাম্বার ক্লাস আলোচনা করছি। আচ্ছা, তোমাদেরকে একটু বলে রাখি স্যার, এই চ্যাপ্টার মানে কিন্তু ফর্মুলা, বুঝছো? কয়টা ফর্মুলা? 13টা ফর্মুলা। তোমরা যদি ফর্মুলা গুলো পারো তাহলেই চ্যাপ্টারটা ভালো মতো পারবা। আমি আবারও বলে রাখছি, এই ফর্মুলা গুলো যদি আত্মস্থ করতে না পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টার অঙ্ক করা মুশকিল হয়ে যাবে। বুঝতে পারছো? তো আজকে যেহেতু আবার থার্ড ক্লাস, আমি একটু রিপিটেশনে যাচ্ছি তোমাদের সুবিধার জন্যই। তো লিকুইডিটি রেশিও হচ্ছে আসলে 3 ধরনের: কারেন্ট রেশিও, লিকুইড রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। লিকুইডিটি রেশিও হচ্ছে 3 প্রকার। কারেন্ট রেশিও আমরা কিভাবে পাবো? তোমরা জানছো যে লিকুইড রেশিওতে আমরা প্রত্যেকটা ফর্মুলার নিচে এট দ্য বটম অফ দ্য ফর্মুলাতে কারেন্ট লায়াবিলিটি বসাই দেবো। দেখো, কারেন্ট রেশিও নিচে কারেন্ট লায়াবিলিটিস, দেখো লিকুইড রেশিওর নিচে কারেন্ট লায়াবিলিটিস। এরপরে দেখো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর নিচে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। আর ওপরে কি হবে? যে রেশিওটা জানতে চাওয়া হইবে, ধরো যদি কারেন্ট রেশিও বের করতে বলে তাহলে কারেন্ট অ্যাসেট বের করব, কারেন্ট অ্যাসেটটা উপরে দিয়ে দিব ফর্মুলার। যদি যদি লিকুইড রেশিওর কথা বলে তাহলে লিকুইড অ্যাসেটটা উপরে বসাই দিব ফর্মুলার। যদি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও চায় তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বের করে ওয়ার্কিং ক্যাপিটালটা এট দ্য টপ অফ দ্য ফর্মুলার উপরে বসাই দিব। এবং এই 3টা ফর্মুলার নিচেই বসবে কি বলতো? কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস এগুলো আসলে তোমাদেরকে কি করতে হবে? এগুলো তোমাদেরকে আসলে লিখে নিলে ভালো হবে, বুঝছো? লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তারপরে আমরা দেখো প্রফিটাবিলিটি রেশিও। প্রফিটাবিলিটি রেশিও আবার কত প্রকার? 3 টাইপস। তোমরা জানো যে গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, রেশিও অফ রিটার্ন অন এমপ্লয়েড ক্যাপিটাল। আমি তোমাদেরকে কি বলেছিলাম? এইখানে বলেছিলাম যে প্রফিট রেশিও যখন বলবে, প্রফিট কোন সূত্রের সাথে, ফর্মুলার সাথে যখন প্রফিট, ইনকাম আর রিটার্ন এই শব্দগুলো বলা থাকবে, এখানে রিটার্ন বলতে বোঝাচ্ছে ইনভেস্টমেন্টের রিটার্ন, মানে প্রফিটই। তাহলে ইনভেস্টমেন্টের রিটার্ন বা প্রফিট বা ইনকাম যদি কোনো ফর্মুলার সাথে থাকে তাহলে ফর্মুলার সাথে 100 মাল্টিপ্লাই করবা, 100 মাল্টিপ্লাই করবা, ঠিক আছে? আর সব ক্ষেত্রে প্রফিটটা উপরে বসবে। দেখো, খেয়াল করে দেখো, গ্রস প্রফিট রেশিওর ফর্মুলার এট দ্য টপ অফ দ্য ফর্মুলাতে গ্রস প্রফিটই বসছে। আবার দেখো নেট প্রফিট রেশিওর উপরে নেট প্রফিট বসছে। নেট প্রফিট মানে আমি তোমাদেরকে কি বলছিলাম? এই চ্যাপ্টারে আমরা নেট প্রফিট বলতে বুঝবো প্রফিট আফটার ট্যাক্স কে বা ইনকাম আফটার ট্যাক্স কে বা আর্নিং আফটার ট্যাক্স কে। দেখো একইভাবে এই যে রিটার্ন অন এমপ্লয়েড ক্যাপিটাল রেশিও, তো এখানে আমরা কি করতেছি? উপরে রিটার্ন বলতে নেট প্রফিটটাই বসবে, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্সই বসবে। আর সূত্রের সাথে মাল্টিপ্লাইড 100 করতে হবে এবং রেজাল্টটা পার্সেন্টেজে প্রকাশ হবে। এখন দেখো, খেয়াল করে দেখো, নেট প্রফিট রেশিওর সাথে আসলে shows the relationship between net profit and net sales. গ্রস প্রফিট রেশিওর সাথেও কিন্তু দেখো shows the relationship between gross profit and net sales. তাহলে দেখো গ্রস প্রফিটের উপরে নিচে নেট সেলস ইনটু 100। গ্রস প্রফিট কিভাবে পাবো? সেলস থেকে আমরা কস্ট অফ গুডস বাদ দিলে গ্রস প্রফিট পাবো। আর নেট সেলস কিভাবে পাবো? সেলস থেকে আমরা সেলস রিটার্ন আর সেলস ডিসকাউন্ট বাদ দিলে আমরা নেট সেলস পাবো। এবং দেখো এমপ্লয়েড ক্যাপিটালের ক্ষেত্রে আমরা কি করব? এই যে রিটার্নটাকে উপরে রাখবো, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্সকে উপরে রাখবো, আর এমপ্লয়েড ক্যাপিটালটাকে নিচে রাখবো। এমপ্লয়েড ক্যাপিটাল আবার 2 পয়েন্ট অফ ভিউতে বের করা যায়। আমি তোমাদেরকে বলছিলাম পরীক্ষার জন্য তোমরা এই সেকেন্ড অপশনটা, এইটা ভালো মতো খেয়াল করবা। এইটা হচ্ছে বেশি সহজ। তোমাদেরকে বলছিলাম এমপ্লয়েড ক্যাপিটাল কিভাবে পাবা? কোম্পানির যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রথম 3টা অপশন, ফিক্সড অ্যাসেট, ইনভেস্টমেন্ট এবং কারেন্ট অ্যাসেট, এই 3টা যোগ করে ওইখানে তোমরা আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স নামক অ্যাসেট আনবা না। এই 3টা যোগ করে মানে অ্যাড করে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলেই এমপ্লয়েড ক্যাপিটাল পেয়ে যাবা। তো এগুলো আমরা যখন ডিরেক্ট মানে অঙ্কে যাব তখন আমরা খুব সহজে বুঝতে পারবো। তাহলে এই 3টা সূত্র
মনে রাখতে হবে। এবং এরপরে আসছো সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিও হচ্ছে আবার 3 প্রকার। লায়াবিলিটি ওনারশিপ রেশিও, ওনারশিপ টোটাল অ্যাসেট রেশিও এবং লায়াবিলিটি টোটাল অ্যাসেট রেশিও। খেয়াল করে দেখো, লায়াবিলিটি ওনারশিপ এটা আসলে আস্তে আস্তে যেতে হবে চ্যাপ্টারটা, হ্যাঁ? সূত্রের চ্যাপ্টার তো, সূত্রই সব। এই চ্যাপ্টারে আসলে সূত্রই সব। সূত্র পারলে সব পারবা। যদি সূত্র যদি না বুঝো তাহলে কিছুই বুঝবা না। তাহলে এই চ্যাপ্টারে আসলে ফর্মুলাগুলোই সব। ফর্মুলাগুলো একটু ভালো মতো খেয়াল করো। দেখো বলছে লায়াবিলিটি ওনারশিপ রেশিও, তাহলে লায়াবিলিটি আগে আছে, লায়াবিলিটি ফর্মুলার এট দ্য টপ অফ দ্য ফর্মুলাতে বসে যাবে। লায়াবিলিটি বলতে অল লায়াবিলিটিস। তোমরা জানো যে কারেন্ট লায়াবিলিটিস এবং লং টার্ম লায়াবিলিটিস মিলেই হচ্ছে লায়াবিলিটিস হয়। আর ওনারশিপ বলতে ওনার্স ইকুইটি বোঝায়, মানে ওনার্স ইকুইটি ফান্ড। ওনার্স ইকুইটি ফান্ড আমরা কিভাবে বের করব? শেয়ার ক্যাপিটাল। তোমরা জানো যে লায়াবিলিটিস এন্ড স্টক হোল্ডার্স ইকুইটি আর 4 টাইপস। ওইখানে প্রথম ক্লাস আমি নিয়েছি, তোমাদেরকে বলেছি ওইখানে শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস এই দুইটা যোগ করে অ্যাড করে তোমরা যদি আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স মাইনাস করো তাহলেই লায়াবিলিটি ওনারশিপ, এই ওনারশিপ ফান্ড, ওনার্স ইকুইটি পেয়ে যাবা। তাহলে এই দুইটা অজানা রাশির মান যখন এই সূত্রে বসায় দিবা তখনই আমরা লায়াবিলিটি ওনারশিপ রেশিও পেয়ে যাব। একইভাবে দেখো, একইভাবে এখানে দেখো ওনারশিপ টোটাল অ্যাসেট। ওনারশিপ আগে বলতে ওনারশিপ আমরা কি বুঝি? ওনার সিকিউরিটি ফান্ড, ওনার সিকিউরিটির উপরে বসায় দিবা, টোটাল অ্যাসেট নিচে বসায় দিবা। টোটাল অ্যাসেট তো বের করে বুঝতেই পারছো, 3 ধরনের অ্যাসেট যোগ করে টোটাল অ্যাসেট পাবো। আর ওনার সিকিউরিটি পাবো আমরা প্রথম দুইটা, দায়ের প্রথম দুইটা শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভ এবং সারপ্লাস অ্যাড করে আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স যদি প্রশ্ন থাকে তাহলে মাইনাস করব। এখন আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স কয়টা তোমাদের হয়তো ভুলে গেছো, এখন আবার পিছনের লেকচারটা একটু দেখাতে পারলে সবচেয়ে ভালো হইতো। যাই হোক, পারবা। এরপর দেখো লাস্ট লায়াবিলিটি টোটাল অ্যাসেট। লায়াবিলিটিটা উপরে বসায় দিবা, টোটাল অ্যাসেট নিচে বসায় দিবা, তাহলে আমাদের এই রেশিওটা পেয়ে যাব। দেখো এবার লাস্ট সর্বশেষ 4 নাম্বার টাইপ এফিসিয়েন্সি রেশিও। এফিসিয়েন্সি রেশিও 4 প্রকার আর 4 টাইপস। স্টক টার্নওভার রেশিও, ডেটরস টার্নওভার রেশিও, ডেটরস টার্নওভার রেশিও, ক্রেডিটরস টার্নওভার রেশিও আর এমপ্লয়েড ক্যাপিটাল টার্নওভার রেশিও। তাহলে দেখো শুরুতে আসে স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিওটা কি? স্টকটা কি? আনসোল্ড গুডস। এটা টার্নওভার বলতে কি বুঝো? মানে বছরে আমার এই আনসোল্ড গুডসটা আমার কতদিন ধরে আনসোল্ড থাকে, কত সময়ে আমার এটা রিসাইকেল হয়, কত সময় পর পর এটা বিক্রি হয়, এইটা বের করার জন্য। দেখো স্টক টার্নওভার রেশিও কিভাবে পাবো? এটাকে ইনভেন্টরি টার্নওভার রেশিও বলে। এখানে মনে রাখবে স্টক টার্নওভার রেশিও বা ইনভেন্টরি টার্নওভার রেশিওতে দুইটা ভেরিয়েবল রিলেটেড, কস্ট অফ গুডস সোল্ড আর হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড আমরা কিভাবে পাই তোমরা জানো, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা পাই হচ্ছে গ্রস প্রফিট। এখন বলো, ধরো একটা এক্সাম্পল দে, ধরো সেলস যদি 1 লাখ হয়, কস্ট অফ গুডস সোল্ড যদি 80,000 হয়, তাহলে বলো তো গ্রস প্রফিট কত? 20,000। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো, সেলস যদি 1 লাখ হয়, 1 লাখ, কস্ট অফ গুডস সোল্ড যদি 80,000 হয়, তাহলে গ্রস প্রফিট কত? 20,000। এখন প্রশ্ন যদি ধরো 1 লাখ দেয়া আছে, সেলস দেয়া আছে 1 লাখ, আর গ্রস প্রফিট দেয়া আছে 20,000, তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমরা বিয়োগ করে পেয়ে যাব। তাহলে সেলস মাইনাস গ্রস প্রফিট থেকে, সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিলে আমরা 80,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সূত্রটা কি? ফর্মুলাটা বের করার, সেলস, নেট সেলস থেকে মাইনাস করব গ্রস প্রফিট, তাহলে কস্ট অফ গুডস সোল্ড পাবো। অন্যদিকে দেখো অ্যাভারেজ ইনভেন্টরি কি পাবো? তোমার প্রশ্নে, কোশ্চেনে 2 ধরনের ইনভেন্টরি থাকবে, ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি। এই দুইটা ইনভেন্টরি থাকলে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে, 2 দিয়ে ডিভাইড করলে আমরা অ্যাভারেজ ইনভেন্টরি পেয়ে যাব। মোট কথা 2 টাইপস অফ ইনভেন্টরি যদি অ্যাড করে 2 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি পেয়ে যাব। যদি প্রশ্নে এক ধরনের ইনভেন্টরি থাকে তাহলে আমরা অ্যাভারেজ বের করার দরকার নাই, ওই একটা কম্পোনেন্ট দিয়ে আমি ভাগ দিয়ে দিব। এটা খুবই ইজি। তারপর দেখো ডেটর টার্নওভার রেশিও। ডেটর টার্নওভার রেশিওতে দেখো তোমরা সবাই জানো ডেটরস আর ক্রিয়েটেড ফ্রম ক্রেডিট সেলস। তাহলে ক্রেডিট সেলস দেখো আগে উপরে নেট ক্রেডিট সেলসটা বসায় দিব, ডেটরস টার্নওভার রেশিওতে নেট ক্রেডিট সেলসটা বসায় দিব। এখন বলো ক্রেডিট সেলস আবার দুই ভাবে হতে পারে, ওরাল এগ্রিমেন্টের মাধ্যমে ডেটরস এর মাধ্যমে তৈরি হতে পারে, অথবা রিটেন এগ্রিমেন্টের মাধ্যমে অর্থাৎ বিলস রিসিভেবলের মাধ্যমে বা নোটস রিসিভেবলের মাধ্যমে ডেটরস ক্রিয়েট হয়। তাহলে এই অ্যাভারেজ ডেটরস এবং অ্যাভারেজ বিলস রিসিভেবল দিয়ে ভাগ দিলেই নেট ক্রেডিট সেলসকে
আমরা ডেটরস টার্নওভার রেশিও পেয়ে যাব। এখানে দেখো ফর্মুলা দুইটা স্পষ্ট করে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা একটা স্ন্যাপশট তোলার দরকার নাই, একটু দেখো, আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব। এখানে খেয়াল রাখতে হবে একইভাবে দেখো এইটা ডেটরস টার্নওভার রেশিওর উল্টাটা হবে হচ্ছে ক্রেডিটরস টার্নওভার রেশিও। দেখো ক্রেডিটরস তৈরি হয় ক্রিয়েটেড ফ্রম নেট ক্রেডিট পারচেজ, এটা উপরে রাখবো। আর এইটাকে যে রিটেন এগ্রিমেন্টের মাধ্যমে আমি আমার পাওনাদারকে আমার পেয়েবলকে যেই এগ্রিমেন্ট করেছি তার সাথে এটা দিয়ে এবং ক্রেডিটর দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। এভারেজ তখনই বের করবো যদি তোমার প্রশ্নে বছরের শুরুর এবং শেষের ক্রেডিটর থাকে। যদি বছরের শেষের ক্রেডিটর থাকে সেক্ষেত্রে এভারেজ বের করার দরকার নেই, শুধু ক্রেডিটর আর বিলস পেয়েবল যোগ করে ওই অ্যামাউন্ট দিয়ে নেট ক্রেডিট পারচেজকে ভাগ দিলেই হয়ে যাবে। তাহলে ক্রেডিটরস টার্নওভার রেশিও আমরা কি করব, নেট ক্রেডিট পারচেজকে ডিভাইড করব ক্রেডিটরস প্লাস বিলস পেয়েবল দিয়ে। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এভারেজ বের করতে হয় না, ঠিক আছে। আর এমপ্লয়েড টার্নওভার রেশিও, এখানে টার্নওভার বলতে আসলে এখানে এমপ্লয়েড ক্যাপিটাল টার্নওভার বলতে আসলে এখানে বোঝাচ্ছে নেট সেলসকে। নেট সেলসকে ভাগ দিব হচ্ছে এমপ্লয়েড ক্যাপিটাল দিয়ে, তাহলে আমরা এমপ্লয়েড ক্যাপিটাল টার্নওভার রেশিও পেয়ে যাব। এটা খুব আনকমন, এটা আসে না খুব একটা। তো যে প্রথম 12টা ফর্মুলার কথা বলেছি, প্রথম 12টা ফর্মুলায় পরীক্ষা বেশি আসে। তোমাদের হোমওয়ার্ক কি, এই ফর্মুলাগুলোকে মেমোরাইজ করবা এবং প্রত্যেকটা ফর্মুলা 2বার করে মিনিমাম লিখে হ্যাঁ আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিবা। আর তোমাদেরকে এটা একটু এটা কেন, এটা প্রথম ক্লাসটা যারা করো নাই তাদের জন্য এটা একটু বলে দিচ্ছি। রেশিও অ্যানালাইসিসকে 3 ভাবে এক্সপ্রেস করা যায়। প্রপোর্শন মানে ইস টু আকারে, পার্সেন্টেজ এইটা পার্সেন্টেজ আকারে, বাই টাইমস আকারে। মনে রাখবা আমি তোমাদেরকে বলেছিলাম যদি ফর্মুলার সাথে প্রফিট বা রিটার্ন অন এমপ্লয়েড ক্যাপিটাল থাকে প্রফিট, তাহলে এখানে পার্সেন্টেজ আসবে। যদি ফর্মুলার সাথে দেখবা টার্নওভার রেশিও বলে তখন ফর্মুলার অ্যান্সারের টাইমস ব্যবহার হবে। আর বাকি সব ক্ষেত্রে প্রপোর্শন মানে ইস টু ব্যবহার হবে। রিবিতা আমাকে বলতো স্টক টার্নওভার রেশিও এটা রেজাল্ট কিসে প্রকাশ হবে বলতো? টার্নওভার শব্দটা যুক্ত থাকলে টাইমসে হবে, পার্সেন্টেজ হবে না ইস টুতে হবে? স্যার এটা এই পার্টটা আসলে আমি বুঝিনি। এটা বুঝো নাই? না আমি স্যার। বলেছি কোন ফর্মুলার সাথে দেখো যদি টার্নওভার থাকে, দেখো এই দেখো খেয়াল করো, ক্রেডিটরস টার্নওভার রেশিও, এমপ্লয়েড টার্নওভার রেশিও, স্টক টার্নওভার রেশিও বা রোটেশন রেশিও, ডেটরস টার্নওভার রেশিও, টার্নওভারটা যুক্ত থাকলে তুমি এই ফর্মুলা ইউজ করার পর যে রেজাল্টটা হবে এই রেজাল্টটা কি আকারে হবে? টাইমস বের হবে, টাইমসে এত টাইমস। কেন তোমাদেরকে একটা এক্সাম্পল দিছিলাম না, আমি ওই যে কার বাসায় বেড়াতে যাই বছরে 2বার 2 টাইমস, তাহলে 12কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 6 মাস পর পর যাই বলছিলাম না? তাহলে বলো তো এখানে আমি এখন বললাম ধরো এখানে আমি একটা এক্সাম্পল দিলাম, এই যে স্টক টার্নওভার রেশিও রেজাল্টটা কিসে বের হবে? টার্নওভার আছে, এটা কি স্টুতে বের হবে না পার্সেন্টেজে বের হবে? টাইমসে বের হবে, রাইট। আর বলো তো যদি বলি ডেটরস টার্নওভার রেশিও কিসে বের হবে? টাইমস হবে, এই তো বলতে পারছো। বলো তো নেট প্রফিট রেশিও কিসে বের হবে? নেট প্রফিট রেশিও পার্সেন্টেজে। কেন পার্সেন্টেজে বের হবে? কারণ স্যার এটার মানে প্রফিট আছে, হ্যাঁ প্রফিট ইনকাম এক্সপেন্স এগুলো থাকলে কিসে বের হবে? পার্সেন্টেজে, বলছিলাম না? পার্সেন্টেজে। আচ্ছা বলো তো কারেন্ট রেশিও কিসে বের হবে? কারেন্ট রেশিও প্রপোর্শনে বের হবে। ইস্টুতে বের হবে, প্রপোর্শনে বের হবে। কেন ইস্টুতে বের হবে বা প্রপোর্শনে বের হবে বলো তো? কারণ স্যার এটা তো দুইটা কম্পেয়ার করা হচ্ছে। এইখানে প্রফিটও নাই টার্নওভারও নাই, বাকি সব ক্ষেত্রে ইস্টুতে বের হবে। আমরা আজকে লেকচার 3 তে চলে যাব, ম্যাথমেটিক্যাল প্রবলেম। দেখো একটা প্রশ্ন, হ্যাঁ এতক্ষণ যা শিখাইছি এই অনুযায়ী আমরা ম্যাথটা সলভ করব। খেয়াল করে দেখো এ নাম্বার দেখো বলা আছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ওনারশিপ ফান্ড। ওনারশিপ ফান্ড আমরা কিভাবে পাবো? এই দেখো এইখানে লেখাই আছে এই যে শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভ এন্ড সারপ্লাস এই দুটো যোগ করলে আর আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স মাইনাস করলেই আমরা ওনারশিপ ফান্ড পেয়ে যাব। তাহলে এখানে দেখো রিজার্ভ এন্ড সারপ্লাসে কয়টা আইটেম? 4টা আইটেম। কয়টা আইটেম? 4টা আইটেম।
এই চারটা এটা মনে রাখো, শেয়ার প্রিমিয়াম, জেনারেল রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, রিটেন আর্নিংস এর ক্রেডিট ব্যালেন্স। এই চারটা মনে রাখলে হবে। আর আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স কত আইটেম? চারটা আইটেম। আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স কি কি? ক্লোজিং স্টক, ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, প্রাইমারি এক্সপেন্স, আন্ডাররাইটার্স কমিশন, শেয়ার ডিসকাউন্ট। আমার সাথে একবার বলো আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স গুলো বলো। ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, প্রাইমারি এক্সপেন্স, deferred primary আন্ডাররাইটার্স কমিশন, শেয়ার ডিসকাউন্ট। এই চারটা আইটেম, এই দুটো যোগ করে চারটা আইটেম যদি থাকে প্রশ্নে, বাদ দিয়ে দিলে আমরা ইয়ে পেয়ে যাব, ওনার সিকিউরিটি ফান্ড পেয়ে যাব। দেখো ওনারশিপ ফান্ড, এই যে ওনার সিকিউরিটি ফান্ড, তাহলে দেখো কয়টা আছে? শেয়ার ক্যাপিটাল 1,20,000, 1,20,000, জেনারেল রিজার্ভ 10,000, আর কোন আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স নাই। ওই যে চারটা আইটেম যে বলছিলাম, ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট নাই, শেয়ার ডিসকাউন্ট নাই, আন্ডাররাইটার্স কমিশন নাই, আর কি জানিস আরেকটা আইটেম ছিল, প্রাইমারি এক্সপেন্স নাই। সুতরাং এই দুইটা যোগ করে দিলেই আমার পেয়ে যাব আমরা ওনারশিপ ফান্ড। এখানে কিন্তু রেশিও চাই নাই, দেখো ওনারশিপ ফান্ড চেয়েছে, তাই আমি ভাগ প্রক্রিয়া যাই নাই, ডিভিশন প্রক্রিয়া যাই নাই, শুধু অ্যামাউন্ট অফ ওনারশিপ ফান্ড চেয়েছে। দেখো এই যে সলিউশন, শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভস এবং রিটার্ন আর্নিংস। এই রিটার্ন আর্নিংস তো তোমার যে চারটা আইটেম বলছিলাম না, সে রিজার্ভ এন্ড সারপ্লাসে রিটার্ন আর্নিংস তো আছে, ক্রেডিট ব্যালেন্স, এই তিনটা যোগ করে 1,50,000 হচ্ছে ওনারশিপ ফান্ড। তাহলে ওনারশিপ ফান্ড বলতে দেখো এই তিনটা, শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, রিটার্ন আর্নিংস। দেখো আমি তোমাদের যে ইয়াটা দিয়ে দিচ্ছিলাম, দেখো এই দেখো জেনারেল রিজার্ভ আর রিটার্ন আর্নিংস, এই দুইটা এই প্রশ্নের এই চারটা আইটেমের মধ্যে দেখো প্রশ্নে এখানে কয়টা আইটেম আছে? দুইটা, জেনারেল রিজার্ভ আর রিটার্ন আর্নিংস, আর সাথে শেয়ার ক্যাপিটাল যোগ করে দিবা। কারেন্ট রেশিওটা কিভাবে পাবো? দেখো এই অপশন বি, কারেন্ট রেশিও, লিকুইড রেশিও। কারেন্ট রেশিও পাবো আমরা কারেন্ট অ্যাসেট কে কারেন্ট লায়াবিলিটি দিয়ে ভাগ দিব। তো কারেন্ট অ্যাসেট কোনগুলো দেখো তো একটু খেয়াল করে দেখো, কারেন্ট অ্যাসেট কি কি? ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্টস রিসিভেবল, ক্লোজিং স্টক, এই চারটাই কারেন্ট অ্যাসেট। এই চারটা কারেন্ট অ্যাসেট কে উপরে বসাও কারেন্ট রেশিওতে। আর কারেন্ট লায়াবিলিটি কয়টা দেখো তো? অ্যাকাউন্টস পেবল আর ব্যাংক ওভারড্রাফট। এই দুইটা বিয়োগ, এই দুইটা যোগ করে ভাগ দিয়ে দাও কারেন্ট অ্যাসেট কে দিয়ে। এই দেখো কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট হচ্ছে চারটা যোগ করলে 50,000 হয় কিনা দেখো, এই যে 1 2 3 4, এই যে হেয়ার দিয়ে কারেন্ট অ্যাসেট, ক্লোজিং স্টক প্লাস অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, এই চারটা যোগ করে 50,000 আসছে। আর কারেন্ট লায়াবিলিটি দুইটা যোগ করে 20,000 আসছে। এখন 50,000 কে 20,000 দিয়ে ভাগ দিলে রেজাল্টটা 2.50 আসে, এবং যেটা কারেন্ট রেশিও ইস টু 1 বসা দিবা, সবসময় এই রেশিওর পরে ইস টু 1 হয়ে যাবে। এরপরে দেখো কি চাইছে, স্টক টার্নওভার রেশিও, কস্ট অফ গুডস সোল্ড দেয়াই আছে। আর দেখো এখানে প্রশ্নে কয় ধরনের স্টক আছে? শুধু ক্লোজিং স্টক আছে, ওপেনিং স্টক নাই। সুতরাং এখানে অ্যাভারেজ বের করতে হবে না। দেখো কস্ট অফ গুডস সোল্ড কত দেওয়া ছিল প্রশ্নে? 1.5 লাখ। অ্যাভারেজ স্টক এখানে একটা স্টক, তাই অ্যাভারেজ বের করতে হবে। একটা স্টক না, মানে দুইটা স্টক আছে। দেখো এই যে ওপেনিং স্টক দেওয়া আছে 10,000 আর ক্লোজিং স্টক আছে 20,000, তাহলে 20 আর 10 যোগ করলে কত হয়? 30,000। 2 দিয়ে ভাগ দাও 15,000, তাহলে অ্যাভারেজ স্টক হচ্ছে 15,000, আর কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে কত? 1.5 লাখ। তাহলে দেখো 1.5 লাখকে 1,50,000 কে 15,000 দিয়ে ভাগ দাও, তাহলে এই যে 10 টাইমস পেয়ে যাবে। কেন? এই যে টার্নওভার আছে, টার্নওভার থাকলে টাইমস হবে। এভারেজ স্টক পেয়েছি কিভাবে? দেখো ফর্মুলাটা দেয়াই আছে এখানে। তারপরে দেখো নেট প্রফিট রেশিও, যে নেট প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও কিভাবে পাবো? নেট প্রফিট রেশিও দেখো এই যে নেট প্রফিট রেশিও, নেট প্রফিট কে ভাগ দিব নেট সেলস দিয়ে ইনটু 100। নেট প্রফিট প্রশ্ন দেয়াই ছিল, ইনকাম আফটার ট্যাক্স যেটা 15,000, নেট সেলসও দেওয়া ছিল 2 লাখ। নেট সেলস ডিরেক্ট দেওয়া ছিল না, কস্ট অফ গুডস সোল্ড আর গ্রস প্রফিট কে যোগ করে আমরা নেট সেলস পেয়ে যাব। তাহলে এই 15,000 কে 2 লাখ দিয়ে ভাগ দিয়ে ইনটু 100 দিলে 7.5%, যেহেতু প্রফিট আছে তাই পার্সেন্টেজে আসছে রেজাল্ট। দেখো নেট প্রফিটটা দেওয়া আছে কিনা, আমি বলছিলাম কোম্পানি নেট প্রফিট বলতে বোঝায় ইনকাম আফটার ট্যাক্স। এই দেখো ইনকাম আফটার ট্যাক্স প্রশ্ন দেয়াই আছে, দেখো প্রফিট আফটার ট্যাক্স বা ইনকাম আফটার ট্যাক্স কত দেওয়া আছে? 15,000। তাহলে নেট প্রফিট বলতে আমরা এটাই বুঝবো, এই যে এই নেট প্রফিট বলতে আমরা এই প্রফিট আফটার ট্যাক্সে বুঝবো 15,000। এই 15,000 কে দেখো এই যে ভাগ দিব, এই দেখো এই 15,000 কে ভাগ দিব নেট সেলস দিয়ে, নেট সেলস দেয়া ছিল না,
সেলস দেয়া ছিল না। আমরা জানি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট হয়। তাহলে আমরা কি বলতে পারি না গ্রস প্রফিটের সাথে এইটার সাথে এইটা যোগ করে দিলে তাহলে সেলস হয়ে যায়? 1.5 লাখের সাথে 50,000 টাকা যোগ করলে আমরা কি পেয়ে যাব? সেলস পেয়ে যাব। যেহেতু সেলস ইজ ইকুয়াল টু কি গ্রস প্রফিট মাইনাস সেলস থেকে গ্রস প্রফিট মাইনাস করলে গ্রস প্রফিট, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রস প্রফিট পাওয়া যায়। সেই তো গ্রস প্রফিটের সাথে কস্ট অফ গুডস সোল্ড প্লাস করলে আমি সেলস পেয়ে যাব। ঠিক আছে? এই দেখো, প্রশ্নে সেলস ডিরেক্ট ছিল না, কস্ট অফ গুডস সোল্ড ছিল এবং গ্রস প্রফিট ছিল। তোমাদেরকে আমি একটু অ্যানোটেশন দিয়ে বুঝাই দিই, দেখো। দেখো, দেখো এখানে আমরা জানি কি সেলস ইজ ইকুয়াল টু কি COGS কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস না মাইনাস হবে গ্রস সেলস মানে কি সেলস মাইনাস কস্ট অফ গুডস ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট। তাহলে আমরা কি বলতে পারি না এই সেলস মাইনাস COGS যদি গ্রস প্রফিট হয় তাহলে এইটাকে সেলস কিভাবে পাবো? দেখো, তাহলে সেলস ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট এই COGS টা সমান সমান এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস COGS। তাহলে গ্রস প্রফিট প্রশ্ন দেওয়া ছিল কত? 50,000। COGS ছিল 1.5 লাখ। এই দুইটা যোগ করলে আমরা সেলস পেয়ে যাব 2 লাখ। এই নেট সেলসটাকে নিচে বসাবো, নেট প্রফিটটাকে মানে ইনকাম আফটার প্রফিটটা প্রশ্ন দেয়াই ছিল, এটা বসানোর পর ভাগ দিয়ে ইনটু 100 দিলে 7.5% চলে আসে। সবাই কি মোটামুটি বুঝতে পারছো? আমি মিউট করে নে। হ্যালো। জি স্যার। হ্যাঁ, এখন স্যার দেখো। আমাদের তো স্যার 9:50 একটা ক্লাস আছে স্যার, এখন ছেড়ে দিলে ভালো হয়। আচ্ছা, এই যে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ ছেড়ে দিচ্ছি স্যার, এই 1 মিনিট। এই যে এইটা তোমাদের হোমওয়ার্ক, এই অঙ্কটা সলভ করবা। থ্যাংক ইউ। হ্যাঁ।